আসসালামু আলাইকুম দর্শক, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন, হাবিবুর রহমান মৎস্য প্রকল্পের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। সাথে আছি আমি মোহাম্মদ মাহমুদ রাজীব। আর আমাদের মাছ চাষের এই প্রকল্পের যে স্থান, এটা হচ্ছে ফরিদপুর জেলার ভাঙ্গা থানায়। তো দর্শক, গত কয়েকদিন যাবৎ কিছু চাষি ভাইরা বিভিন্ন স্থান থেকে হোয়াটসঅ্যাপে নক করতেছেন, ভয়েস দিচ্ছেন যে ভাই বৃষ্টির ভিতরে মাছকে খাবার দেওয়া যাবে কিনা, এবং ফোন কল করে যাদের সাথে কথা বলি তারাও অনেকে প্রশ্নটা করেন যে ভাই এখন তো বৃষ্টি হয়, বৃষ্টির ভিতরে খাবার দেওয়া যাবে কিনা। তো দর্শক, গত 2 মাস যাবৎ টুকটাক আমাদের দেশে বৃষ্টি হচ্ছে, আর এখন আষাঢ় মাস চলে আসছে, এখন কিন্তু বৃষ্টিটা পরিমাণ একটু বেশিই হচ্ছে। যেমন আজকে দেখেন আবহাওয়াটা মেঘলা, কিন্তু এরকম গরম নাই, ঠান্ডা আবহাওয়াটা। আপনারা তো ভিডিওতে আবহাওয়ার অনুভূতিটা বুঝতে পারবেন না, কিন্তু আমি বলছি এটা থেকে আপনারা বুঝে নিন যে আজকে মেঘলা আবহাওয়া কিন্তু ঠান্ডা। এই আবহাওয়াটা মাছের জন্য কোনো ক্ষতিকর না, বা মাছের খাদ্য দেওয়ার ক্ষেত্রেও কোনো বাধা এটাতে আসলে সৃষ্টি করে না। দর্শক, যদি আবহাওয়া ঠান্ডা থাকে, পরিবেশ ভালো থাকে, এবং যদি আসলে ওইরকম ভ্যাপসা গরম না থাকে, বা একটু বৃষ্টি হচ্ছে আবার ব্যবসা গরম ছেড়ে দিচ্ছে, আবার একটু বৃষ্টি হচ্ছে, এই রকম আবহাওয়ায় আসলে মাছকে খাবার থেকে বিরত রাখুন। বিশেষ করে দর্শক, বৈশাখ জ্যৈষ্ঠ মাসের দিকে যখন মেঘলা ভাব এবং যখন নতুন নতুন বৃষ্টি হয়, ধরেন আমাদের ফাল্গুন মাস থেকে তো আমাদের কার্তিক অগ্রহায়ণ মাস থেকে বৃষ্টিটা বন্ধ হয়ে যায়। তো অগ্রহায়ণ, পৌষ, মাঘ, ফাল্গুন, চৈত, এই 5টা মাস কিন্তু বৃষ্টি থাকে না। এই দীর্ঘ একটা সময় মাছ বৃষ্টি না পাওয়ার কারণে কিন্তু বৃষ্টির সাথে এর যে আসলে শারীরিক একটা অ্যাডজাস্টমেন্ট, এটা কিন্তু থাকে না। তো এটা না থাকার কারণে দীর্ঘ সময় পরে যখন আসলে বৃষ্টি হয়, অনেক সময় দেখা যায় মাছ ভাসতে পারে, আবার মাছের খাদ্যের প্রতি অনীহা আসতে পারে, এইটা স্বাভাবিক। কিন্তু যখন দীর্ঘ একটা সময় কিছুবার বৃষ্টি হয়ে যায়, ধরেন 1-2 মাস যখন কন্টিনিউ বৃষ্টি হয়ে যায়, কিছুদিন পর পর বা মাঝে মাঝে, যেমন দেখেন আমাদের পুকুরের পানিগুলো অনেক বেড়ে গেছে বৃষ্টি হয়ে। বৃষ্টির পানিতে স্যালাইনিটি থাকে এবং মাছের এনার্জি থাকে, এই কারণে আসলে বৃষ্টির পানিতে মাছ কিন্তু সুস্থ থাকে এবং সবল থাকে। বৃষ্টির পানি পেলেই দেখবেন যে মাছে আনন্দ ফুর্তি করতে থাকে, এবং মাছের যে আসলে গতিবিধি এইটাও দেখবেন যে বেড়ে যায়, সেই সাথে মাছের খাবার রুচিও বাড়ে। তো দর্শক, বৃষ্টির মধ্যে খাবার দেওয়া খারাপ, মেঘলা আবহাওয়াতে খাবার দেওয়া খারাপ। এটা হচ্ছে যে মাছের অনেক সময়, যে বিশেষ করে ক্যাটফিশ টাইপের মাছে ভাইরাস হওয়ার একটা প্রবণতা থাকে। গুলশা, ট্যাংরা, শিং, মাগুর, এই মাছগুলোতে ভাইরাসজনিত রোগ হওয়ার একটা সম্ভাবনা থাকে। এবং কার্প জাতীয় মাছ যদি আসলে খাবার খেয়ে যদি দীর্ঘ সময় ভেসে থাকে, তাহলে দ্রুত মারা যাওয়ার একটা সম্ভাবনা থাকে। মানে দীর্ঘ সময় তার চোয়ালের যে কার্যক্রম, এইটা তাকে এইভাবে পরিচালনা করতে একটু অসুবিধা হয়। এই কারণে আসলে বৃষ্টির ভিতরে সাধারণত মৎস্য বিশেষজ্ঞ বা মৎস্য চাষি বা মৎস্য যারা এক্সপার্ট, তারা খাবার দিতে বিশেষ করে নিষেধ করেন। তো আমরাও নিষেধ করি। আমরাও সাধারণত ওই রকম আবহাওয়াতে ব্যবসা গরম, এবং যখন ওইরকম হঠাৎ করে নতুন নতুন বৃষ্টিটা আসে দীর্ঘ শীতের পরে, ওই সময়টাতে কিন্তু আমরাও মাছের খাদ্যটাকে অ্যাভয়েড করি। কিন্তু বেসিক্যালি দর্শক, এখন দীর্ঘ কিছু সময় বৃষ্টি হয়ে গিয়েছে, অলরেডি মাছের কিন্তু এখন যে বৃষ্টির সাথে যে অ্যাডজাস্ট, সেটা কিন্তু হয়ে গেছে। বৃষ্টির পানির সাথে এটার শারীরিক যে একটা অ্যাডজাস্টমেন্ট, সেটা হয়ে গেছে। এই কারণে কিন্তু বেসিক্যালি এখন বৃষ্টির ভিতরে খাদ্য দেওয়ার ক্ষেত্রে আর কোনো বাধা নাই। তবে পুকুরের যে মাছের বসবাস উপযোগী পরিবেশ, প্রাকৃতিক খাদ্যের যে পর্যাপ্ততা, এইটার উপর অনেক কিছু ডিপেন্ড করে কিন্তু আসলে খাবার দিতে হবে। যাদের পুকুরের পানিতে অত্যন্ত বেশি রকমের ফাইটোপ্ল্যাঙ্কটন থাকবে, তারা কাইন্ডলি বৃষ্টির সময় অ্যাভয়েড করেন, এবং যাদের পুকুরের পরিবেশটা ভালো না থাকবে, তারা টোটালি অ্যাভয়েড করবেন। এবং দেখেন, যদি বৃষ্টির ভিতরে খাবার দেওয়া টোটালি অ্যাভয়েড করা হয়, তাহলে কিন্তু আষাঢ় শ্রাবণ এই 2 মাসে আমার মনে হয় না যে 10 দিনও খাবার দেওয়ার মতো আর কোনো সুযোগ থাকে। কারণ আষাঢ় শ্রাবণ এই 2টা মাস কিন্তু 5 দিনও একটানা কখনো ওইরকমভাবে আসলে রোদ থাকে না। তো দর্শক, সেই ক্ষেত্রে আপনারা কি করবেন? আমি যে কাজটা করি, ধরেন আমি জিনিসগুলো আমার ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে শেয়ার করি, এগুলো আমি কারোর কাছ থেকে শিখে করি না, আমি আমার নিজে থেকেই করি। আমি করতে করতে আমি যে জিনিসগুলো আমার অভিজ্ঞতা হয়েছে, সেইগুলোই আপনাদের সাথে শেয়ার করি। দর্শক, আমরা যেটা করি, অল্প পরিমাণে কিছু ভাষা ফিট ফেলাই পুকুরে। ধরেন এই যে দেখেন আমাদের এইখানে ডুবন্ত ফিটের ট্রে,
এই পাশে দেখেন একটা ডুবন্ত ফিটের ট্রে সেট করা আছে, এগুলোর উপর আমরা ডুবন্ত ফিট দিই। তো আমরা যে কাজটা করি অল্প কিছু ভাসা ফিট ফেলে দিই। ফেলে দেওয়ার পরে যদি আসলে পুকুরে পরিবেশ ভালো থাকে এবং মাছের আজকে খাদ্য খাবারে আসলে অনীহা থাকে, তাহলে কি করে, দুই একটা মাছ আসে, দুই একটা খাবার নিয়ে এইভাবে চলে যায়, খাওয়ার প্রতি তার ওইরকম বেশি একটা আগ্রহ থাকে না। সেই ক্ষেত্রে আমরা কি করি যে খাবারটা দেই না টোটালি, আবার দিলেও খুব অল্প পরিমাণে দেই। তো যদি দেখি যে না অনেক বেশি পরিমাণে মাছ আসছে এবং খাবার একদম আনন্দ ফুর্তি সহকারে খাচ্ছে, তখন সমানে খাবার দিয়ে দিই। তবে এই ক্ষেত্রে সতর্কতা হচ্ছে, ধরেন আমরা এই পুকুরটাতে, আমাদের 2.5 একর পুকুরটা আমি প্রতিদিন 4 বস্তা করে ডুবন্ত ফিড দিই। তো যখন এরকম দেখি যে না বেশি মেঘলা আবহাওয়া, বৃষ্টি, ওই সময়টা একটু ডুবন্ত ফিটের পরিমাণটা কমিয়ে দিই, আমরা ভাসমান ফিটটা একটু বাড়িয়ে দিই। এটা একটা কারণ হচ্ছে, দেখেন ডুবন্ত ফিটটা বেশি দিলে ওইটা কিন্তু তলা থেকে আর ওই ট্রের ভিতর থেকে আর উঠানো অসম্ভব হয়ে যায়। এই জন্য আমরা ডুবন্ত ফিটটা একটু পরিমাণে কম দিই। খেয়ে দরকার হয় মাছের চাহিদা থাকুক, বাকি চাহিদাটুকু আমরা দরকার হয় ভাসমান ফিট দিয়ে না হয় পূরণ করব। এই জন্য আমরা একটু পরিমাণে কম দিই হচ্ছে আপনার ডুবন্ত ফিটটা এবং ভাসমান ফিটটা বেশি দিই। দর্শক, অনেক চাষি ভাইরা কি করেন যে দিয়ে রাখেন, মন মতো ইচ্ছা মতো দিয়ে রাখেন, আরে খাবেই, এখন না খাক পরে খাবে, আজকে না খাই কালকে খাবে। একদমই বাজে সিদ্ধান্ত, খুবই ভুল সিদ্ধান্ত। এবং এইরকম ভুল সিদ্ধান্তের কারণে আসলে চাষিদের পুকুরে অ্যামোনিয়া ফল্ট করে, তলায় গ্যাস হয়ে যায়, পানি পচে নষ্ট হয়ে যায়। একটা কথা বুঝতে হবে যে মাছ একটা প্রাণী সম্পদ, প্রাণী সম্পদ নিয়ে কাজ করতে গেলে প্রাণীর যে স্বভাবগত ব্যাপার, এটাকে সবার আগে আপনাকে ভালোভাবে বুঝতে হবে। দর্শক দেখেন, এই মেঘলা আবহাওয়ার ভিতরে আমার লোকেরা এই ট্রের ভিতরে খাবার দিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে ঝাঁকে ঝাঁকে মাছ, দেখেন যে ট্রের ভিতরে ঢুকতেছে আর বের হচ্ছে, ঢুকতেছে আর বের হচ্ছে। এর অর্থ হচ্ছে যে খুব আনন্দ সহকারে কিন্তু এরা খাবারটা খেয়েছে। এবং দেখুন এই পাশের ট্রেটার ভিতরে দেখেন খাবার দিয়েছে, এখনও ট্রের উপরে মাছ আছে। আসলে মোবাইল ফোন দিয়ে ভিডিও করতেছে, আপনারা বুঝতে পারছেন কিনা আমি জানি না। তো তারা আরামসে খাবারগুলো খাচ্ছে। এই জন্য আমরা যেটা করেছি যে আমরা কিন্তু খাবার দিয়েছি, 3 বস্তা করে আমরা খাবার দিয়ে দিয়েছি। যেখানে 4 বস্তা দিই সেখানে 3 বস্তা দিয়েছি। এবং আমার লোককে বলে দিয়েছি যে বিকেলবেলা যখন তারা ভাসমান ফিডটা দিবে, তখন যেন তারা একটু বেশি পরিমাণে দেয়। যদি খাওয়ার চাহিদা ভালো থাকে তাহলে একটু বেশি পরিমাণে দেবে, এবং খাওয়ার চাহিদা কম থাকলে কম দেবে। এইটা আসলে মাছের খাদ্যের গতিবিধি দেখলেই আসলে বোঝা যাবে। আর আরেকটা বিষয় হচ্ছে দর্শক, মাছের কিন্তু কার্প জাতীয় মাছ, বিশেষ করে যারা কার্প মিশ্র চাষ করেন, আমি তাদের কথা বলছি। মাছ সকালবেলা অর্থাৎ মর্নিং টাইমে এদের খাদ্য হচ্ছে ডুবন্ত ফিড। মর্নিং টাইমে কিন্তু সকালবেলা যে আপনার ডুবন্ত ফিড দেন, ওই টাইমটাতে ভাসমান ফিড দিলে কিন্তু খুব একটা বেশি মাছ খাইতে পছন্দ করে না এবং খাইতে অনীহা প্রকাশ করে। হ্যাঁ, এরা দীর্ঘ 12 ঘন্টা রাত্রি যাপন করার পরে হঠাৎ করে সকালবেলা উপরে এসে খাবার খেতে একটু অনীহা প্রকাশ করে। ম্যাক্সিমাম মাছেই করে, শুধুমাত্র বিশেষ করে যে একক চাষের মাছ আছে, ধরেন তেলাপিয়া, পাঙাশ, কই, এই টাইপের মাছ বাদে ম্যাক্সিমাম কার্প জাতীয় মাছকেই আমি দেখেছি যে এই খাবারগুলো খেতে আসলে ভাসা ফিডটা খেতে অনীহা প্রকাশ করে, একটু কম প্রকাশ করে আগ্রহ। তো সেই ক্ষেত্রে যদি প্রথমে কিছু খাবার ফেলে একটু পরিমাণে কম খায়, ভাববেন না যে আজকে খাবার চাহিদা নাই। এইটা আপনাকে বুঝতে হবে। মাছ চাষ করতে হলে মাছের বিষয়ে আপনাকে মোটামুটি একটা অভিজ্ঞতা অর্জন করেই আপনাকে চাষটা করতে হবে। আর আপনি চাষ করলেই তো আসলে অভিজ্ঞতা নিয়ে তো করতে পারবেন না, চাষ করতে করতে ইনশাল্লাহ একটা অভিজ্ঞতা আপনার হয়েই যাবে। এই জন্য আসলে লেগে থাকতে হয়, বুঝে করতে হয়। এবং যারা আসলে মাছ চাষে সফল, এদের কারোর সাথে পরামর্শ করে সবসময় মাছ চাষটা করা ভালো। তো দর্শক এবং সম্মানিত চাষি ভাইরা, আমাদের এই 2টা পুকুরে যে মাছগুলো আছে, আমরা সম্পূর্ণ মাছগুলাই নদী থেকে করি। আমরা আল্লাহর অশেষ মেহেরবানিতে আমাদের কার্প জাতীয় মাছ করি, ধরেন রুই, কাতলা, কালীবস, মৃগেল, এই একটা মাছও আমরা কখনো হ্যাচারি থেকে কিনি না। আমরা 14 সাল থেকে মাছ চাষটা শুরু করেছি। 14-15 সাল, 2-1 বছর হয়তো আমরা হ্যাচারি মাছ দিয়ে করেছি, কিন্তু তারপরে আমরা ভুলেও কোনোদিন কোনো হ্যাচারি থেকে 10টা মাছও আসলে কখনো কিনে আনি নাই। 10টা রুই, কাতলা মাছ বা কার্প জাতীয় মাছের পোনা কিনে আনিনি। আমরা কিন্তু মাছগুলা নদীর মাছ দিয়ে করি। এই যে আমাদের মাছের যে অবিশ্বাস্য রকমের গ্রোথ, এবং আমরা যে আসলে মাছ চাষে উচ্চ ফলনশীল সম্ভাবনাময় মাছ চাষের কথা বলি, এটা কিন্তু আমরা নদীর মাছ দিয়ে করি বিধায় কিন্তু সম্ভব হয়। অনেক চাষি ভাইয়েরা কমেন্ট করেন, আমি দেখছি, আমার খুব খারাপ লাগে যে ভাই এটা শুধু আপনাকেই দেখি আর কাউকে দেখি না। আসলে বিষয়টা কি ভাই, আর কাউকে দেখবেন কিভাবে? দেখেন ম্যাক্সিমাম চাষি 5,000 টাকা 1 লক্ষ পোনা খোঁজে, তাদের মাছে তো আমার মতো প্রোডাকশন হওয়ার কথা না। ম্যাক্সিমাম চাষি শুধু খৈল খাওয়ায় মাছ করতে চায়, তাদের তো প্রোডাকশন হওয়া সম্ভব না। আপনি নাটোর, রাজশাহী অঞ্চলে দেখেন, কুমিল্লাতে দেখবেন বিশেষ করে, তারপরে বাংলাদেশের বিভিন্ন জায়গাতে আছে। যশোর অঞ্চলে যারা প্রকৃত মাছ চাষি, খুলনা অঞ্চলে দেখবেন, আমাদের পাশে আছে যে
গোপালগঞ্জের কোটালি পাড়াতে আছে, ওইখানে যারা মাছ চাষ করে আমি দেখছি যে একদম প্রপারভাবে করে এবং খুব দুর্দান্ত লেভেলের গ্রোথ এবং ভালো পোনা দিয়েই সবাই চাষ করে। তো ভাই আমরা যে নদীর পোনা দিয়ে চাষ করতেছি এই কারণেই যে আমাদের শুধুমাত্র ভালো গ্রোথ হয় সেইটা তো আছেই, পাশাপাশি কিন্তু আমরা কিন্তু মাছের যে মাসিক পরিচর্যা, সার্বিক যে খাদ্য ব্যবস্থাপনা, মাছের পুকুরের পরিবেশ সব কিছুই কিন্তু আমরা ঠিক রাখি, কোনো জায়গায় কোনো গ্যাপ রাখি না। আমাদের নিজেদের যত কষ্ট হোক আমরা কষ্ট করে চলি, কিন্তু মাছকে কখনো কিন্তু কষ্টে রাখি না। কারণ আমি একটা জিনিস মনে করি, প্রাণী সম্পদ নিয়ে কাজ করতে গেলে মন মানসিকতা অনেক ভালো না থাকলে আসলে মাছ চাষ করে সফলতা পাওয়া যায় না। তো এই প্রাণীগুলোকে আসলে পেলে পুষে বড় করে বিক্রি করে আমি লাভবান হব এই চিন্তায় শুধু করব, এইটা ভুল। এখানে পাশাপাশি এদের যে প্রাণের নিশ্চয়তা, এদের যে শারীরিক সুরক্ষা, এটার ব্যবস্থা করাটাও কিন্তু একজন চাষির আসলে কর্তব্য এবং নৈতিক দায়িত্ব। সেটা মাথায় রেখেই আপনারা মাছ চাষটা করবেন। দর্শক, আমরা এই বছর প্রচুর পরিমাণে নদীর পোনা করেছি এবং অনেক পোনা আমরা বিক্রিও করে দিয়েছি। আমাদের চাষে যে পরিমাণ পোনা লাগে তার থেকে অত্যন্ত বেশি পরিমাণে পোনা করা হয়েছে। যারা নিয়মিত ভিডিও দেখেন আপনারা দেখেছেন যে আমরা অনেক নদীর পোনা করেছি এবছর। তো কোনো চাষি ভাইয়ের যদি নদীর পোনাটার প্রয়োজন হয়, রুই, কাতলা, কালীবাউস, মৃগেল এই টাইপের মাছগুলো প্রয়োজন হয়, আমাদের স্ক্রিনে যে নাম্বার আছে এই নাম্বারের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন। আমাদের কাছে আপনারা নদীর পোনাটা পাবেন, একদম অরিজিনাল পদ্মা নদীর পোনাটা পাবেন। নদীর মাছ নিয়ে চাষ করতে যারা আগ্রহী আছেন আমাদের চ্যানেলটাতে একটু ঘাটাঘাটি করে দেখেন যে কীভাবে আমরা নদীর পোনা সংগ্রহ করি, কিভাবে নার্সিং করি, কিভাবে আসলে এক পুকুর থেকে আরেক পুকুরে ট্রান্সফার করি এবং কিভাবে ডেলিভারি দেওয়ার জন্য প্রস্তুত করি। এই সব ভিডিও আছে, একটু দেখে নিলে হয়তো আপনারা বুঝতে পারবেন। তো দর্শক, বৃষ্টির মধ্যে মাছের খাদ্য ব্যবস্থাপনা নিয়ে আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। যারা ফেসবুক থেকে আমাদের ভিডিওটা দেখতেছেন আমাদের ফেসবুক পেজটাকে ফলো করে আমাদের সাথে থাকবেন, এবং যারা ইউটিউব থেকে আমাদের ভিডিওটা দেখতেছেন আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আসলে ফেসবুক পেজটা নিয়ে আমি নতুন কাজ শুরু করেছি। যারা আমার ভিডিও নিয়মিত দেখেন, যারা আসলে আমার একান্ত কাছের আস্থাভাজন, যাদেরকে আসলে ফোন কলের মাধ্যমে আমি ভালো সহযোগিতা এবং সুবিধা দিয়েছি, সবার কাছে আমার একটা অনুরোধ যে আমি নতুন করে আবার ফেসবুক পেজটা নিয়ে আসলে কাজ শুরু করতেছি। আমার এই ভিডিওটার ডিসক্রিপশন বক্সে যান, সেই ডিসক্রিপশন বক্সে দেখেন যে আমার ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে, HRMP 2015 অর্থাৎ HRMP 2015, ওইটার উপরে টাচ করেন তাহলে আমার ফেসবুক পেজে চলে যাবে। ওই পেজটাকে কাইন্ডলি ফলো করেন, তাহলে আমি খুব খুশি হব এবং আপনাদের প্রতি আসলে কৃতজ্ঞ থাকব। তো দর্শক, মাছের খাদ্য অভ্যাস বৃষ্টির দিনে ভিডিওটা এই পর্যন্তই। সবাই বিষয়টা মাথায় রেখে যে বিষয়গুলো আলোচনা করেছি, একটা ভিডিওতে এত আলোচনা করা সম্ভব না। আপনারা একটু চেষ্টা করে দেখেন, ইনশাল্লাহ এইভাবে একটু করে দেখেন, ভালো হবে। হ্যাঁ, আর একটা বিষয় মাথায় রাখবেন যে মাছ যদি ইচ্ছা করে না খেতে চায় তাহলে জোর করে খাইয়ে পুকুরে পরিবেশ নষ্ট করতে যাবেন না। এবং সেই ক্ষেত্রে আপনারা মাসে যে মাসিক ডোজগুলা মানে পরিচর্যার জন্য প্রতি মাসিক যে পরিচর্যা সেইগুলো একটু ঠিকঠাক মতো করবেন, তাহলেই মাছে ঠিকঠাক মতো খাবার খাবে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দোয়া করবেন সবাই আমার জন্য। আসসালামু আলাইকুম।